এই আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কথা বলবো এই যে জায়গাটা, একটা ভার দিয়ে 30টা বাক্য রচনা করা যায়। আপনি যদি একটা ভার মুখস্থ করতে পারেন, যেমন ইট মানে খাওয়া, ডু মানে করা, রাইট মানে লেখা, প্লে মানে খেলা করা, এইখান থেকে অনেক বাক্য নিজে নিজে তৈরি করা সম্ভব। কিভাবে, সেই জায়গাটা আমরা একটু দেখি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে টু স্কুল এইটা যদি বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে আই গো, আমি যাই। যদি বলা হয় আমি গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন্ট, তখন হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। যদি বলা হয় আমি যাব, আই শ্যাল গো। কিন্তু এখানে কিভাবে লিখেছি দেখেন, এখানে এই যে বাক্যটা প্রেজেন্ট ফর্মের, এই প্রেজেন্ট ফর্মের বাক্যকে আমি 4টা ফর্মে নিতে পারি। আই গো, আমি যাই। আমি যাই না তখন কি হবে, আই ডু নট গো। এখানে এই টু স্কুলটা আমি বাদ রাখলাম আপনাদের সহজ অর্থে। আই গো, আমি যাই। আই ডু নট গো, আমি যাই না। আমি কি যাই, ডু আই গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। তাহলে এই গো বাদ দিয়ে যদি এখানে আমরা রাইট নিয়ে আসি, রাইট শব্দের অর্থ লেখা, কি হবে, আই রাইট, আমি লিখি। আমি লিখি না, এটা কি হবে বলেন তো ইয়াসিন ভাইয়া? আমি লিখি না তখন কি হবে? আই ডু নট রাইট। স্যার। হ্যাঁ, যদি বলি আই গো, আমি যাই, এখানে লিখলাম হচ্ছে আই রাইট, আমি লিখি। আর আমি লিখি না তখন কি হবে? হুম, শুনতে পারছেন আমাকে? আমি লিখি আই ডোন্ট ইয়েস। আই ডোন্ট রাইট এ লেটার। হ্যাঁ, লেটার দেওয়া লাগবে না, আমি এতটুকু বলেছি যে আমি লিখি, আই রাইট। আমি লিখি না তখন কি হবে, আই ডু নট রাইট। বা এইটাকে শর্ট ফর্মে বলা যায় আই ডোন্ট রাইট। আচ্ছা, আমি খাই, আই ইট। আমি খাই না কি হবে? ইট আই ডোন্ট ইট। হ্যাঁ, আই ডোন্ট ইট। আমি কি খাই তখন কি হবে? ডোন্ট ইট। না, আমি কি খাই বললে তখন অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে, ডু আই ইট, ডু আই ইট। আমি কি খাই। অর্থাৎ এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। এখানে দেখেন, এইগুলো মিম আপু একটু পড়ে ফেলেন। এই ইংরেজিটাও পড়বেন, সেন্টেন্স বাংলাটাও পড়বেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখান থেকে পড়েন। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। হুম। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজন্ট গোস টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডাজন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। হ্যাঁ, তাহলে পরে এখান থেকে পড়েন, আই ওয়েন্ট টু স্কুল, এখান থেকে আমি স্কুলে গিয়েছিলাম। টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। তারপর আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওয়ান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব। ওয়েন্ট আই গো টু, না ওয়ান্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না। তার এখানে আজ আছে, তাহলে এই জায়গায় তো টুডে নাই। ইয়েস, এখানে আমার ওইটা লেখায় ভুল হয়ে গেছে, এই ভুলটা আপনারা ধরতে পারেন কিনা। এর জন্য এটা কিন্তু আমি বাদ রেখেছি, অনেকে এটা ধরতে পারে না, এই বাক্যে যে কোথায় ভুল। এইটা যারা ধরতে পারবে তারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে, তারা কথা বলতে পারবে। ভাষাটা 1 মাসে বা 15 দিনে বা একদিনে শেখা যায় না। এটা আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে সিঁড়ি উপরে উঠতে হবে। যে বিল্ডিং এ লিফট থাকে না, সেখানে কিন্তু সিঁড়ি বেয়ে এক একটা সিঁড়িতে পা দিয়ে আরেকটা সিঁড়িতে যেতে হয়। এই যে এখানে আপনি ভুলটা ধরতে পারলেন যে স্যার এখানে তো আজ আছে, তাহলে টুডে নাই। এইভাবে আমি আপনাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস শিখাবো। রাইট ফর্ম অফ ভার্বস। কজ, তারপর আর জানি কি ফার্স্ট মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, করে তো। হ্যাঁ, হ্যাঁ, হবে হবে, অবশ্যই হবে। এটা আমি এখনই একটু নিচ্ছি, আমি জায়গাতে চলে যাচ্ছি। তো এখানে বলছে আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এখানে গো বাদ দিয়ে যদি বলি আমি আজ বাজারে যাব বা আমি আজ চিঠি লিখবো, তখন কি হবে বলেন তো? এখানে আই উইল আই উইল গো এর পরিবর্তে শুধু এখানে রাইট দিতে হবে। আমি আজ একটি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার টুডে। এখানে রাইট বাদ দিয়ে পেলে দিতে পারেন, আমি আজ ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল টুডে। আই উইল প্লে ফুটবল টুডে। দেখেন, এই যে জায়গাগুলো আমি বলছি না, এইগুলা যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, এইগুলা একবার যদি বুঝে নিতে পারেন, নিজে নিজে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। শুধু এই সিস্টেমটা একটু ফলো করতে হবে। অর্থাৎ
অঙ্কের যেমন আমাদের সূত্র ছিল না, আমরা অঙ্ক করেছি না, a+b² a-b² ছিল, আপনাদের মনে আছে? তো ওই সূত্র দিয়ে অনেক অঙ্ক তৈরি করা যায়। এখানেও কিন্তু ঠিক তাই। আপনি এই সূত্র মেনটেন করে, সূত্রগুলা কি দেখেন, এই বাক্যের এখানে এই সূত্রগুলো আমি একটু দেখাই, পেস্ট কালারে হাইলাইট করছি, এইটা একটু খেয়াল করি। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, কি বলেছি? আমি স্কুলে যাব, ফিউচার টেন্সের একটি বাক্য। এখানে যাব বাদ দিয়ে যদি বলেন সে আজ ভাত খাবে, কি হবে? হি উইল ইট রাইস টুডে। হি উইল ইট রাইস টুডে, সে আজ ভাত খাবে। যদি বলা হয় নেগেটিভ, তখন বাংলাটা কি হবে বলেন? সে আজ ভাত খাবে না। তাহলে তখন দেখেন এইখানে রয়েছে আমি স্কুলে যাব না, কি লিখেছি? আই ওয়ন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই ওয়ন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। হ্যাঁ, হি ওয়ান্ট হি ওয়ন্ট ইট রাইস টুডে। দেখেন এখানে আমি যাব না, এই জন্য আমি ওয়ন্ট ব্যবহার করেছি, উইল নট কে বলা হচ্ছে ওয়ন্ট। আর যখন বলবো সে আজ ভাত খাবে না, তখন ওই উইল নট গো ওইটাকে করতে হবে উইল নট ইট, অর্থাৎ ওন্ট ইট। উইল নট কে কি বলা হয় বলেন? ওন্ট। আর ডু নট কে কি বলা হয় বলেন? ডোন্ট। ডু নট কে কি বলা হয়? ডন্ট। ঠিক আছে? এইভাবে কিন্তু বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে। আমি প্রথমে এই শীটটা কেন বের করলাম, এটা আপনাদের আজকে দিয়ে দিব। এখানে আপনারা নিজেরা একটু ব্রেন খাটাবেন, একটু নিজেদের মেধাটাকে কাজে লাগাতে হবে। প্রত্যেকটা বাক্য কিভাবে হয়েছে এইটা খেয়াল করবেন, করে আপনারা নিজেরা এখান থেকে বাক্য করবেন। যদি পারেন তাহলে বুঝতে হবে স্যারের কাছে পড়ে আমার লাভ হয়েছে। কিভাবে দেখেন, আই ক্যান গো এর অর্থ আমি যেতে পারি। হ্যাঁ, মডাল ভার্ব ব্যবহার করা হয়েছে। তো এখানে এই ক্যানের পরিবর্তে কুডও দেওয়া যায়, আই কুড গো। এর বাংলাটা কি দাঁড়াতো জানেন? আমি যেতে পারতাম। কি হবে? আমি যেতে পারতাম। ক্যান মানে পারা, আর কুড মানে পারতাম। ইয়াসিন ভাইয়া কি ক্লাসে আছেন? খেয়াল করতেছেন ভালোভাবে? আচ্ছা, আপনি কোথাও না বুঝলে প্রশ্ন করবেন। মিম আপু যেমন কথা বলে, আমি চাচ্ছি ক্লাসে আপনাদেরকে এই দুইজনকে খুব দ্রুত কথা বলাতে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখাতে। যদি কখনো কোনো জিনিস না বুঝতে পারেন, আমাকে আনমিউট করে প্রশ্নটা করবেন। ধন্যবাদ। দেখেন, আমি যেতে পারি, আই ক্যান গো। আর আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। এখানে যদি বলেন আমি খেতে পারি না, আই ক্যান নট ইট। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। আমি পড়তে পারি না, আই ক্যান নট রিড। হ্যাঁ, আমি ঘুমোতে পারি না, আই ক্যান নট স্লিপ। আমি খেলতে পারি না, আই ক্যান নট প্লে। আমি দেখতে পারি না, আই ক্যান নট ওয়াচ। হুম। তো এই যে ক্যান নট এর ব্যবহার, কিসের ব্যবহার বলেন? ক্যান থাকলে ক্যান নট, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে। এখানে আমি বারবার একটা কথা বলছি, আই ক্যান গো। এখানে ক্যানও পরিবর্তন করতে পারেন, কুড দিতে পারেন, গো পরিবর্তন করে পৃথিবীতে যত ভার্ব রয়েছে যে কোনো একটা ভার্ব এখানে আপনারা এনে বসাতে পারবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো এই এই একটি মাত্র শীটের মাধ্যমে এই ক্লাসটা আমি মাঝে মাঝে নিব। এই একটি মাত্র ক্লাস যদি ভালোভাবে করা হয়, আপনারা ইংলিশে দ্রুত কথা বলতে পারবেন। এখানে 30টা বাক্য আমি রেখেছি, 30টা বাক্য। তো আপনারা এই 30টা বাক্য না, এখান থেকে 30,000 বাক্য করতে পারবেন যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারেন। 30,000 বাক্য এইখান থেকে আপনারা তৈরি করতে পারবেন, একটা দুইটা না, 30,000 বাক্য। এটা মিথ্যা কথা বলছি না। কিভাবে হবে এটা আমি দেখাই দিব আস্তে আস্তে। আচ্ছা, এই ক্লাসটা আমরা একটু দেখি। দেখেন, কম্পোনেন্ট অফ সেন্টেন্স, তাই না? কি কি উপাদান থাকবে? দেখেন, উপাদানের ভিতরে আমাদের এই একটা উপাদান থাকে যেটাকে বলা হচ্ছে নাম্বার। নাম্বার অর্থ হচ্ছে বচন বা সংখ্যা। নাম্বার শব্দের অর্থ কি বলেছি বলেন? বচন বা সংখ্যা। যেমন নাম্বার বলতে সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে। তাকে কি বলে? নাম্বার বা বচন বলে। ইয়াসিন ভাইয়া ভালোভাবে খেয়াল করবেন সবাই। বলছে নাম্বার সাধারণ অর্থে সংখ্যাকে বোঝায়। গ্রামারের ভাষায় যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থা বোঝানো হয় তাকে নাম্বার বা বচন বলে। নাম্বার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, এখন এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার কাকে বলে এটা একটু প্রথমে ইয়াসিন ভাইয়া পড়বেন, তারপরে মিম আপা পড়বেন। এই সিঙ্গুলার এবং প্লুরাল এটা রিডিং পড়ে ফেলেন।
সিঙ্গুলার নাম্বার ধারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একক মাত্রাকে বোঝায়, তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলে। এক্সাম্পল: পিন, টেবিল, ক্যাট, ডগ, বুক, এক্সটেনশন। প্লুরাল নাম্বার ধারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থাকে বোঝায়, তাকে প্লুরাল নাম্বার কি নেট সমস্যা প্লুরাল নাম্বার বা বহুবাচক বলে। এক্সাম্পল: পিনস, টেবিল, ক্যাট, ডগ, বুকস, এক্সটেনশন। প্লুরাল নাম্বারকে সিঙ্গুলার নাম্বার কে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার নিয়ম। রুল 1: সাধারণত সিঙ্গুলার নাউন এর শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। ধন্যবাদ। দেখেন আমি এগুলো বলে দেই। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে যার দ্বারা একটা সংখ্যা বোঝায়, যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের একক মাত্রাকে বোঝায়, তাকে আমার নেট সিঙ্গুলার নাম্বার সমস্যা, বলে। ক্লিয়ার? হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে না? হ্যালো স্যার মিম। আমি শুনতে পাইতেছি। হ্যাঁ, ইয়াসিন ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার? প্লিজ লেট মি নো দ্যাট। আমার হ্যাঁ ভাইয়া শুনতে পারছেন আমাকে? হ্যালো ইয়াসিন ভাইয়া শুনতে পারতেছেন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, না পারলে আমাকে বলবেন, যখনই শুনতে না পারবেন জি। বলবেন যে স্যার আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? দেখেন আমি বারবার একটা কথা বলি যে ভাষাটা শিখতে গেলে আপনাকে প্রচুর ওকে। কথা বলা শিখতে হবে। কোনো কিছু লজ্জা করা যাবে না, গোপন করা যাবে না। আপনি বলবেন স্যার আমি শুনতে পারছি না, আই ক্যান নট হেয়ার ইউ, স্যার রিপিট প্লিজ, স্যার আমি এটা বুঝতে পারিনি আরেকবার একটু বলেন। কি বলবেন? রিপিট প্লিজ। হুম। আর আমি যখন প্রশ্ন করব দ্রুত উত্তর দিতে হবে, ঠিক আছে? আমি যদি বলি শুনতে পেরেছেন, সঙ্গে সঙ্গে বলবেন স্যার শুনতে পেরেছি। শুনতে না পারলেও বলতে হবে। মি বাবা শুনতে পারছেন? ওকে। জি স্যার। আচ্ছা, নেটওয়ার্কের একটু সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক, তবে আমাকে বলবেন যে স্যার আমি শুনতে পারছি। কি সমস্যা? আপনার কথা তো আমি ক্লিয়ার শুনি। আচ্ছা, তো দেখেন মিয়াসিন ভাই আমাকে জানাবেন কোনো সমস্যা হলে। বলা হচ্ছে সিঙ্গুলার অর্থ হচ্ছে এক বচন, যার দ্বারা একটি মাত্র জিনিস বোঝায়। যেমন পেন, এই জায়গাটা খেয়াল করেন, পেন মানে হচ্ছে কলম। টেবিল, টেবিল বললে কয়টা টেবিল বোঝায়? একটা টেবিল বোঝায়। যদি বলা হয় ক্যাট, ক্যাট মানে কয়টা বিড়াল? একটা বিড়াল। এইগুলো হচ্ছে সব সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার। নাম্বার। আর প্লুরাল নাম্বার কি হয়? যার দ্বারা কোনো গণনাবাচক নাউন বা প্রোনাউনের, দেখেন, গণনাবাচক নাউন বা প্রোনাউনের বহুমাত্রিক অবস্থা বোঝায়, একের বেশি বুঝাবে। যেমন পেন্স, টেবিলস, ক্যাটস, ডগস, বুকস ইত্যাদি। সিঙ্গুলার নাম্বারকে প্লুরালে পরিবর্তন করার নিয়ম। সিঙ্গুলার নাম্বারকে প্লুরালে পরিবর্তন করার নিয়ম কিভাবে পরিবর্তন করব? সিঙ্গুলার নাম্বারের শেষে এস থাকলে, সরি, সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, এই একটা নিয়ম। এই নিয়মটা খুব সহজ। কাউ কাউস, বয় বয়েজ, গার্ল গার্লস। হুম। এইগুলা কি হলো? শুধু এস যোগ করে প্লুরাল করলাম। আচ্ছা, সিঙ্গুলার নাউনের শেষে যদি এস এস, সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে, এর শেষে সি এইচ এর উচ্চারণ চয়ের মতো হলে ওই সব নাউনের শেষে ই এর যোগ করে প্লুরাল করা হয়। যেমন দেখেন, বুশ, BUSH, এই বুশ মানে কি বলতে পারেন? এনিওয়ান ক্যান সে? না স্যার। বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। বুশ, বুশেস। বক্স, বক্সেস। বুশ মানে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যে বাগানগুলা থাকে ঝোপঝাড় বলা হয়, সেই বুশ মানে ঝোপঝাড়। আর বুশেস মানে ঝোপঝাড় গুলা। বক্স, বক্সেস। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা। ব্যাংকের বিভিন্ন শাখা থাকে না, এটাকে বলা হয় ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ সিঙ্গুলার শব্দ, এটাকে প্লুরাল করব কিভাবে? ব্রাঞ্চেস। হুম। এইগুলো কিন্তু এইভাবে প্লুরাল করতে হবে। ইয়াসিন ভাইয়া এটা পড়েন তো, আমার একটা ব্যতিক্রম। প্রশ্ন ছিল। বলেন প্রশ্ন কি? স্যার এখানে লেখা আছে এস, এস এস, হুম। তারপরে এস এইচ, আবার লেখা আছে সি এইচ এর উচ্চারণ পি এর মতো হলে, মানে আমার এখানে যদি এস বা ডাবল এস, এস এইচ এগুলার উচ্চারণ এইরকমই, মানে শব্দের শেষে যেরকম উচ্চারণ হয় ওরকমই, শুধু সি এইচ এর উচ্চারণ পি এর মতো হলে তখন এস ব্যবহার করতে হবে। কি একদমই এস ঠিক। ব্যবহার? অর্থাৎ মনের, হ্যাঁ বলেন, প্রশ্ন শেষ হয়েছে? অর্থাৎ কোন নাউনের শেষে, যেমন দেখেন এই একটা শব্দ বুশ, হুম, বা এইটা যদি বুশ বানান, এই যে ব্রাঞ্চ, এই শেষের সি এইচ এর উচ্চারণ চয়ের মতো যদি হয়,
তখন কি হবে? তখন এর শেষে এস যোগ করে প্লুরাল করতে হবে। আবার একটা দেখেন, হ্যাঁ, বুশ, বক্স। এই দেখেন বক্স, বক্স বললে শেষে কিন্তু একটা চ চলে আসে, ব কয় দন্ত সবাই, এটাকে চ বলা হচ্ছে বক্স। ইঞ্চ, ইঞ্চ মানে হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি, আমরা বলি না যে এটা মাত্র 2 ইঞ্চি লম্বা, এটা 8 ইঞ্চি লম্বা। ইঞ্চ, ইঞ্চ মানে হচ্ছে ইঞ্চি। তো ইঞ্চ বানান লিখতে হলে রস্বইকার দন্তন্বয় চ, ইঞ্চ। অর্থাৎ এই সকল সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে এবং শেষের সি এইচ এর উচ্চারণ চ এর মতো হলে ওইসব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। ওইসব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল যোগ করা হয়। যেমন এই ব্রাঞ্চ, এরপরে ইএস করতে হবে কেন? এই ব্রাঞ্চ দেখেন শেষে কিন্তু একটা চ এসে যাচ্ছে, এই জায়গাটা দেখেন শেষে কিন্তু একটা চ এর মতো এসে যাচ্ছে, এই জন্য কিন্তু এইটা ব্রাঞ্চেস শেষে ইএস যোগ করতে হবে। আচ্ছা, এইগুলা শোনেন, এখানে যে রুল গুলা যা কিছু আমি লিখেছি খুবই সহজ। এগুলা যদি আমি বুঝাতে যাই 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। আমি এখানে বুঝাবো, মেইন মেইন রুল গুলা বুঝাই দিচ্ছি, তারপর আমি জেন্ডারে চলে যাব, আমি কেস পড়াবো, নাম্বার, জেন্ডার, কেস। এখানে একটা রুল দেখেন, বলছে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে কি থাকবে বলেন? ও। এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়, শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। যেমন সিঙ্গুলার রয়েছে দেখেন রেডিও, রেডিও বানানটা কি? RADIO, আর এর প্লুরাল কি হবে? রেডিওস। এই দেখেন শেষে ও রয়েছে, ও এর পূর্বে একটা ভাওয়েল রয়েছে, আই রয়েছে, বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে ভাওয়েল, অর্থাৎ শেষে আমার কি থাকা লাগবে? ও থাকা লাগবে, অন্য কোনো বর্ণ থাকলে হবে না। এবং ও এর পূর্বে একটি মাত্র যদি ভাওয়েল থাকে, রেডিও বানান RADIO, তো এই ও এর পূর্বে দেখেন আরেকটা ভাওয়েল রয়েছে আই, এই জন্য এখানে শুধু এর যোগ করতে হবে, রেডিওস। এই দেখেন এখানে লিখেছি কি? কাক্কু, কাক্কু মানে কি? কোকিল। এই কাক্কু বানান CUCK। তো একেবারে শেষের অক্ষরটা ও এবং তার পূর্বে আরেকটা ভাওয়েল রয়েছে ও, এই জন্য কাক্কু, এটাকে প্লুরাল করেছি কাক্কুস, CUCK। কাক্কু, কাক্কুস। এই রুলগুলো আপনারা একটু মনে রাখবেন। ইয়াসিন ভাইয়া শুনতে পারছেন আমাকে? জি, শুনতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন এইগুলা স্পোকেন ইংলিশে তেমন কোনো কাজে লাগে না কথা বলতে গেলে, কিন্তু এইগুলো রিটেন ইংলিশে প্রচুর কাজে লাগে। আপনি যখন লিখবেন কাক্কু মানে একটি কোকিল, যদি বলা হয় গাছের ডালে অনেকগুলো কোকিল বসে আছে, দেয়ার আর মেনি, তখন এই কাক্কুকে প্লুরাল করতে হবে কাক্কুস। দেয়ার আর মেনি কাক্কুস অন দা, কি ডাল ইংরেজি কি? গাছের ডালে, অন দা ব্রাঞ্চ অফ দা ট্রি বা অন দা ট্রি, গাছের ডালে অনেকগুলো কোকিল বসে আছে, এখানে কাক্কুকে কি করতে হবে? কাক্কুস করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন। কি খেয়াল করবেন? এই বানান এবং এই রুল। অর্থাৎ কাক্কু মানে হচ্ছে কোকিল, আর কাক্কুস মানে কোকিল গুলা। এইটা কিভাবে পরিবর্তন হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে কোন সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে এবং ও এর পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে, শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়, মনে রাখবেন। সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই। আচ্ছা, এখানে সাধারণ কিছু রুল দিয়েছি, এই রুলগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। মিম আপা এগুলো পড়বেন, আমি এখান থেকে প্রশ্ন করব। যেমন দেখেন ম্যান, MAN, ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, আর মানুষগুলা কি হবে? মেন। উওম্যান মানে হচ্ছে নারী, আর নারীরা, মহিলারা উওমেন। দেখেছেন এখানে নিয়মটা কি হবে? মিম আপা এটা পড়েন তো, এই 7 নম্বরের রুলটা পড়েন প্লিজ, রিড আউট জোরে জোরে। কতগুলো সিঙ্গুলার নাম্বারের মাঝের এক বা একাধিক ভয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়? হুম, সিঙ্গুলার, প্লুরাল। ম্যান, ম্যান। হুম। ওমেন, ওমেন। মাউস, মাইস। থ্যাংক ইউ। দেখেন এইগুলা কিন্তু আর ওই আগে যেমন পড়িয়ে এসেছি এস বা ইএস যোগ করে, কখনো ও যোগ করে, কখনো শুধু এস যোগ করে প্লুরাল করা হয়, এখানে কিন্তু সেইভাবে করা হবে না। এখানে নিয়মটা কিন্তু একটু ব্যতিক্রম, ভিতরের ভাওয়েল পরিবর্তন করতে হবে। যেমন ম্যান মানে একটি মানুষ, আর মেন মানে হচ্ছে অনেকগুলা মানুষ। ওম্যান মানে হচ্ছে স্ত্রীলোক, আর ওমেন মানে হচ্ছে স্ত্রীলোকেরা। মাউস মানে ইঁদুর, মাইস মানে ইঁদুর গুলা। এটা কিন্তু আমরা অনেকেই জানি আবার জানি না। তবে যারা জানেন না
এইভাবে মুখস্থ করতে হবে, এই রুলগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবেন। তিনটা দেওয়া, তাহলে এগুলো আমি তো জানি না স্যার, না, এগুলো এগুলো এই যে কোথায় এখন পাবো? জানছেন এইগুলা, এইভাবে দেখেন আরো আর বেশি না, এগুলো বেশি। আরেকটা রয়েছে ফিশার ম্যান। ফিশার ম্যান মানে হচ্ছে জেলে, আর ফিশার ওমেন বা ফিশার মেন জেলেরা। হুম, এইগুলা কিন্তু বেশি না সংখ্যায় পা, এগুলা মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই। আমি যদি বলি 5 জন মানুষের নাম মুখস্থ করেন, আপনি যদি বলেন স্যার এখানে কোনো সূত্র আছে, নো। এইগুলা আপনাকে যার যে নাম সেই নামটা ধরে ডাকতে হবে, তাকে মুখস্থ করতে হবে। এখানে কিন্তু কোনো সায়েন্স কাজ হবে না, এখানে আপনার ব্রেনকে মেমোরিকে কাজে লাগাতে হবে। তো দেখেন এইভাবে এই রিলগুলো পড়ে ফেলবেন। যেমন এখানে আরেকটা রয়েছে, বলছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বোঝেন? কম্পাউন্ড নাউন গুলার নাউনটির শেষে এস যোগ কিংবা মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। কম্পাউন্ড নাউনগুলোর মূল নাউনটির শেষে এজ যোগ করে কিংবা মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। কম্পাউন্ড নাউন কেমন দেখেন, ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল এর বাংলা অর্থ কে বলতে পারবেন? দেবর। ইয়েস, ব্রাদার ইন ল হচ্ছে দেবর, অথবা ব্রাদার ইন ল মানে হচ্ছে ভাই। মানে ভাই বলতে শ্যালকও হয়। বিয়ে করলে শ্বশুর বাড়িতে আমার ওয়াইফের যে ভাই, ব্রাদার ইন ল। যাই হোক, তো এইটা দেখেন, এই যে কম্পাউন্ড নাউন ব্রাদার ইন ল, তিনটা ওয়ার্ড মিলে একটা শব্দ হয়েছে, যেটাকে বলা হচ্ছে দেবর। এগুলোকে কম্পাউন্ড নাউন বা যৌগিক নাউন বলে। এই যে কম্পাউন্ড নাউন গুলা, এই যৌগিক নাউন, এই যৌগিক নাউন গুলো মূলত নাউনটির শেষে, কম্পাউন্ড নাউন গুলোর মূল নাউনটির শেষে কোনটার সাথে, মূল নাউনের সাথে এর যোগ করে প্লুরাল করতে হবে। কেমন দেখেন, ব্রাদার ইন ল, এই কম্পাউন্ড নাউনের মূল শব্দ হচ্ছে ব্রাদার, তো এর সঙ্গে এস যোগ করতে হবে, ব্রাদার্স ইন ল। এর সাথে কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে, ব্রাদার্স ইন ল। দেখেন সন ইন ল, সন ইন ল হচ্ছে জামাতা, জামাই। অর্থাৎ একজন মহিলা তার মেয়েকে বিয়ে দিল, দিয়ে ওই যে মেয়ের যে স্বামী, বা অনেক সময় আমরা নিজের স্বামীকেও জামাই বলে ডাকি অনেক অঞ্চলে, তো এটা হচ্ছে সন ইন ল। অর্থাৎ সন মানে হচ্ছে পুত্র, ইন ল আইনত পুত্র। অর্থাৎ ছেলে বিয়ে দিলে বা মেয়ে মেয়ে বিয়ে দিলে, আমার মেয়ের যে হাজবেন্ড তাকে শ্বশুর বা শাশুড়িরা জামাতা বলে ডাকে, জামাই। তো বলা হচ্ছে সন ইন ল। আর এই কম্পাউন্ড নাউনের মূল শব্দ হচ্ছে সন, এইটাকে বলতে হবে সনস ইন ল। মূল নাউনের সাথে এর যোগ করবেন। তো এখানে দেখেন এই যে রুলগুলা খুবই সহজ এবং সিম্পল, আপনারা এইগুলো একটু মুখস্থ করে ফেলবেন। হুম, এরপর আমরা দেখব হচ্ছে জেন্ডার। জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডার শব্দের অর্থ কি বলেন, লিঙ্গ। জেন্ডার এর আবিধানিক অর্থ হলো লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী, পুরুষ নাকি উভয় লিঙ্গ। স্ত্রী, পুরুষ বা অন্য কোনো কিছু, এটা বোঝানো হবে, এটাকে জেন্ডার বলা হয়। জেন্ডার সাধারণত কয় প্রকার মনে আছে? হুম, কেউ বলেন তো। জেন্ডার 4 প্রকার। কয় প্রকার বলেন? জেন্ডার 4 প্রকার। দেখেন এইগুলা 6-7-এ পড়েছেন কিন্তু মনে নাই। কেন মনে নাই জানেন? অনেকদিন এগুলা ফেলে রাখা হয়েছে। এই ক্লাসগুলো নিচ্ছি, এরপরে আপনারা ধীরে ধীরে এগুলো আবার পড়বেন, আবার পড়বেন, আমার ক্লাস রেকর্ডগুলো দেখবেন, আমার পিডিএফ ফাইলগুলো দেখবেন। একটা কাজ একবার শিখে কখনো পৃথিবীর কেউ পারফেক্ট হতে পারে না। কি আপনারা এটা বিশ্বাস করেন? আপনি যে কাজ করতেছেন, দর্জি বিজ্ঞান শিখবেন, দর্জিদারি করা শিখবেন। মহিলারা বাড়িতে সেলাই মেশিন কিনে কাজ করে না? অনেকে করে। তো একটা কাজ একবারে আপনাকে দেখাই দিলাম যে এইভাবে কাপড়টা কাটতে হবে, পরের বারেই যে আপনি ভালোভাবে পেরে যাবেন তা কিন্তু না, এটাকে এক্সপেরিয়েন্স বলে, অভিজ্ঞতা। যারা অভিজ্ঞ লোক দেখবেন, যারা অভিজ্ঞ টিচার, অভিজ্ঞ ড্রাইভার, একদিনে একজন শিক্ষক অভিজ্ঞ হয় না, একদিনে একজন গাড়ির ড্রাইভার অভিজ্ঞতা অর্জন করে না। অনেক খড়কুটা পুড়িয়ে তারপর কিন্তু তাকে ওই জায়গাটাতে যেতে হয়। তো আমি কথাটা কেন বললাম, আমার এই ক্লাস রেকর্ড গুলা বারবার শুনবেন, অনেকে কিন্তু এটা করে। আমি যে হোমওয়ার্ক গুলা দিব, এইগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ডাক্তার ওষুধ দিয়েছে, আপনি ওষুধ কিনেও নিয়েছেন প্রেসক্রিপশন দেখিয়ে ফার্মেসি থেকে, কিন্তু ওষুধটা খেলাম না, রোগ কি সারবে কখনো? সারবে না। টিচারকে ফলো করতে হয়, টিচার যে কথাগুলা বলে, টিচার কিন্তু কখনো পড়ে মুখস্থ করে দিবে না, টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর।
অর্থাৎ সহজকারী। আমি কিন্তু আপনাকে পথটা সহজভাবে দেখিয়ে দিতে পারি, আজ এছাড়া কিন্তু আর কিচ্ছু না। বুঝতে পারছেন মিমাপা? স্যার। ইয়াসিন ভাই একটু কথা বলবেন, সবসময় মিউট করে রাখবেন না। তো জেন্ডার হচ্ছে 4 প্রকার, এগুলা কিন্তু দ্রুত শেষ করতে হবে, কারণ এগুলো আমাদের রিটেন ইংলিশে ছাড়া কাজে লাগবে না, স্পোকেনের জন্য এগুলো তেমন কোনো ফ্যাক্ট না। তো এই 4 প্রকার জেন্ডার, একটা হচ্ছে ম্যাসকুইলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার, আরেকটা হচ্ছে কমন জেন্ডার। এখন এর বাংলাটা একটু দেখবো। ম্যাসকুইলিন জেন্ডার শব্দের অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ, ফেমিনিন জেন্ডার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার, এই দুইটা আমাদের সর্বদা মনে থাকে, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আমরা সহজেই মনে রাখি এইটা। কিন্তু এই নিউটার জেন্ডার এবং কমন জেন্ডারে এসে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই, তাই না? তো এই জায়গায় আমরা কনফিউজড হব না আজকে, সেই সূত্র আপনাদের দেখাই দিব। ম্যাসকুলিন জেন্ডার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। এই পুরুষ লিঙ্গ কেমন? পৃথিবীতে যত শব্দ দ্বারা পুরুষবাচক কোনো কিছু বুঝাবে তাকে ম্যাসকুলিন জেন্ডার বলবে। যেমন যদি বলা হয় রহিম, একজন ছেলের নাম, রহিম বললে স্বাভাবিকভাবে একজন পুরুষ ছেলেকে বোঝায়। যে নাউন বা প্রোনাউন দ্বারা, মনে রাখবেন, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝায়, শুধু যে মানুষ হবে এমনটি কিন্তু কোনো কথা না। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থা বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। যেমন ম্যান, বয়, ব্রাদার, বুল, হি, ডগ, কক। এখানে দেখেন হি বললে কিন্তু একজন মনুষ্য জাতিকে বোঝাচ্ছে, সে পুরুষ। বুল বললে কিন্তু বলদ গরুকে বোঝাচ্ছে, প্রাণীর ভিতরে চলে গেলাম। বয় বললে একটা ছেলে বালককে বুঝাচ্ছে। ডগ বললে কিন্তু একটা ইতর প্রাণী জাতীয় প্রাণীকে বুঝাচ্ছে, কুকুর। ডগ মানে এখানে পুরুষ কুকুর। অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থা বোঝায়, প্রাণী হতে হবে মনুষ্য প্রাণী, অর্থাৎ যার প্রাণ আছে। মনে রাখবেন, এটা নিউটার জেন্ডারে গিয়ে কিন্তু কাজে লাগবে। নিউটার জেন্ডার আবার দেখবেন প্রাণহীন বস্তুগুলা বুঝাবে। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডারে শুধুমাত্র পুরুষবাচক কোনো প্রাণী বুঝাবে, হইতে পারে মানুষ, হতে পারে কুকুর, হতে পারে কোনো ছেলে, হতে পারে কোনো অন্য প্রাণী। এই যে দেখেন বুল, হি, ডগ, কক, এগুলা কিন্তু সব ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ পুরুষ লিঙ্গ। আচ্ছা, এরপর ফেমিনিন জেন্ডারটা কে পড়বেন? মিম আপা পড়েন তো, ফেমিনিন জেন্ডারটা কি রয়েছে? যে সকল নাউন, যে নাউন বা প্রোনাউন দ্বারা যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন ওমেন, কাউ, সিস্টার, গার্ল, শি, বিচ, হেন ইত্যাদি। আচ্ছা, এই দুইটা বিষয় কি আপনি ক্লিয়ার হতে পেরেছেন শতভাগ? যেমন ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার। তো ম্যাসকুলিন হচ্ছে পুরুষবাচক শব্দ বুঝাবে, আর ফেমিনিন হলে নারীবাচক বুঝাবে, সে যাই হোক না কেন। এই দুইটা জি বিষয়ে স্যার। কোনো ঝামেলা আমার মনে হয় নাই। ইয়াসিন ভাইয়া জি কথা বলবেন একটু, ঠিক আছে? যেমন ওম্যান, ওম্যান বললে তো নারীকে বুঝাচ্ছে, তাই না? জি। আচ্ছা, সিস্টার মানে বোন, সে আমার বোন, বোন তো কখনো পুরুষ হয় না। গার্ল, না। শি, বিস, এই বিস শব্দের অর্থ হচ্ছে মাদি কুকুর, মেয়ে কুকুর যেটাকে বলা হচ্ছে। আর হেন মানে হচ্ছে মুরগি, অর্থাৎ যে ডিম পাড়ে। তাহলে এই যে শব্দগুলা বললাম, এর প্রত্যেকটা শব্দ হচ্ছে ফেমিনিন জেন্ডার, আর উপরের যে শব্দগুলো পুরুষবাচক এটা ম্যাসকুলিন জেন্ডার। এই দুইটা জেন্ডার সাইড করে রাখলাম, মনে করেন এই দুইটা আমরা এর ভিতরে আর আনবো না। এখন দেখবো হচ্ছে নিউটার জেন্ডার আর কমন জেন্ডার। আমাদের অনেকেই কিন্তু বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার। আমরা কিন্তু উত্তরগুলা ভালোভাবে দিতে পারি না। নিউটার জেন্ডার এবং কমন জেন্ডারের থেকে প্রায় কিন্তু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। মিম আপু, বিভিন্ন ভাবে আপনি প্রিপারেশন নিচ্ছেন, এগুলা ভালোভাবে দেখেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এখান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে, বিশেষ করে অ্যাডমিশনের পরীক্ষায় থাকে। নিউটার জেন্ডারটা কি? যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে না বুঝিয়ে, যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকে বোঝায় না তাকে নিউটার জেন্ডার বলে। স্ত্রী পুরুষ কোনো কিছুকে বোঝাবে না, তখন তাকে নিউটার জেন্ডার বলে। কি বলে বলেন? নিউটার জেন্ডার। ভালোভাবে জেন্ডার। সংজ্ঞাগুলো কিন্তু খেয়াল করবেন। নিউটার জেন্ডারটা মনে রাখবেন বেশিরভাগ জড় পদার্থ হয়। নিউটার জেন্ডারটা বেশিরভাগ জড় পদার্থ হয়। যেমন বললাম বুক, পেন, টেবিল ইত্যাদি। নিউটার জেন্ডার যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী পুরুষ কোনো অবস্থাকে না বুঝিয়ে কোনো জড় পদার্থকে বুঝায় তাকে নিউটার জেন্ডার বলে। যেমন বুক, পেন, টেবিল। বুকের কি প্রাণ আছে? বইয়ের প্রাণ আছে? নেই, জড় বস্তু। পেন, টেবিল, এগুলা কিন্তু জড় বস্তু, এদের প্রাণ নাই।
এই জন্য এইগুলাকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। কি বলা হচ্ছে বলেন? নিউটার জেন্ডার। এরপর একটা দেখবো, সেটা হচ্ছে কমন জেন্ডার। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী কোনো অবস্থাকে, হ্যাঁ না সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম। কমন জেন্ডার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী পুরুষ যে কোনো অবস্থাকে বোঝায়। কমন, আমরা অঙ্ক করতে গেলে গসাগু করার বেলায় কমন নেই, দেখেছেন? অর্থাৎ দুইটার ভিতরেই যেটা নেওয়া যায়, দুইটাতেই যেটা রয়েছে। মনে করেন ডান পাশেও যেটা রয়েছে, বাম পাশেও সেইটা, সেই ধরনের একটা সংখ্যা বা সেই ধরনের একটা প্রতীক রয়েছে, সেখান থেকে আমরা একটা কমন নিতে পারি। কি নিতে পারি বলেন? কমন। এই কমন নেওয়ার বেলায় দুই পাশেই একই জিনিস থাকা লাগবে, এই জন্য এটাকে বলা হয় কমন জেন্ডার। আর এই কমন জেন্ডারটা হচ্ছে বেবি, কাজিন, স্টুডেন্ট, টিচার, সিটিজেন, এনিমি। দেখেন বেবি বললে শিশুটা ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। যদি বলা হয় স্টুডেন্ট, একজন ছেলে স্টুডেন্টও হইতে পারে, একজন মেয়ে স্টুডেন্টও হইতে পারে। এইগুলাকে বলা হচ্ছে কমন জেন্ডার। আর নিউটার জেন্ডারটা কি? জড় বস্তু। যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী পুরুষ কোনো অবস্থাকে না বুঝিয়ে জড় পদার্থকে কোনো একটা অবস্থা বুঝায়, তখন তাকে নিউটার জেন্ডার বলে। বুক, পেন, টেবিল ইত্যাদি। কমন জেন্ডার কি? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝায়, তাকে কমন জেন্ডার বলে। যেমন বেবি, কাজিন, স্টুডেন্ট, টিচার, সিটিজেন, এনিমি ইত্যাদি। এনিমি মানে শত্রু, সে পুরুষ শত্রু হইতে পারে, মেয়ে শত্রু হইতে পারে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কমন জেন্ডার। এইবার দেখেন জেন্ডার পরিবর্তনের নিয়ম। একটু আগে আমরা নাম্বার পরিবর্তনের নিয়ম দেখেছি, এখন দেখব জেন্ডার পরিবর্তনের নিয়ম। দেখেন এখানে বলা হচ্ছে কতকগুলা নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার গঠন করা হয়। যেমন ভিন্ন শব্দ ফাদার, ফাদার মানে হচ্ছে পিতা, এইটাকে যখন আমি ম্যাসকুলিন থেকে ফেমিনিন করব তখন মাদার হবে। ব্রাদার মানে ভাই, এটার ফেমিনিন হবে সিস্টার। হাজব্যান্ড, এর ফেমিনিন হবে ওয়াইফ। কতকগুলো নাউনের শেষে ইএসএস, কি বললাম বলেন? ইএসএস যুক্ত করে ফেমিনিন জেন্ডার করতে হয়। যেমন দেখেন ম্যাসকুলিন এবং ফেমিনিন। অথর, অথর মানে জানেন? অথর মানে যিনি বই লেখেন, গ্রন্থকারক। অথর মানে হচ্ছে গ্রন্থকারক, যিনি বই লেখে। অথর, এর এটা হচ্ছে ম্যাসকুলিন, এর ফেমিনিন হবে অথরেস। অর্থাৎ কতগুলো নাউনের শেষে ইএস এর যোগ করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হয়, অথর থেকে অথরেস। তারপর দেখেন এখানে রয়েছে প্রফেট, প্রফেটেস। এইভাবে শব্দগুলো আমরা মুখস্থ করব, কিন্তু আরো নিচে একটু দেখেন, অনেক ইম্পর্টেন্ট কিছু শব্দ দেখাচ্ছি, 1 মিনিট। কম্পাউন্ড নাউনগুলোর পুরুষবাচক অংশটিকে ফেমিনিন করে, কম্পাউন্ড নাউন মনে আছে? যৌগিক নাউন, দুইটা তিনটা ইংরেজি ওয়ার্ড মিলে একটি মাত্র শব্দ হবে, এগুলাকে কম্পাউন্ড নাউন বলে। এই কম্পাউন্ড নাউনটিকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে হলে কম্পাউন্ড নাউনের প্রথম যে অংশটা, এইটাকে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। যেমন বয় বেবি, বয় বেবি মানে হচ্ছে ছেলে শিশু, আর এইটার ফেমিনিন কি হবে? গার্ল বেবি। তারপরে দেখেন বুল কাপ মানে এড়ে বাছুর, আর বকনা বাছুর ইংরেজি কি হবে? কাউ কাফ। বয় বুলকে কাউ করতে হবে, কাপ কিন্তু কাপের জায়গায় ঠিক থাকবে। কাপ কি হবে? কাফের জায়গায় ঠিক থাকবে, এটা মনে রাখবেন খুব ভালোভাবে। তো এইখানে এই ধরনের কিছু রুল দিয়েছি, এই রুলগুলো আপনারা পড়বেন, এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেখেন এখানে কি বলছে, রুল 8। এই রুলটা আমি একটু বুঝাই দেই। কিছু নাউন সর্বদা ফেমিনিন রূপে ব্যবহার করা হয়, এদের কোনো ম্যাসকুলিন নেই। যেমন নার্স, ভার্জিন, তারপর রয়েছে সেরিন, সিরিউ ইত্যাদি। আবার কতগুলো নাউন সর্বদা ম্যাসকুলিন হিসেবে গণ্য করা হয়, সর্বদা ম্যাসকুলিন থাকে, এদের ফেমিনিন নেই। যেমন জাজ, বিচারক, এটা জন্মলগ্ন থেকে কিন্তু বিচারক বললে পুরুষ মানুষকে বোঝায়। চেয়ারম্যান, তারপরে নাইট, নাইট শব্দের অর্থ কি জানেন? আরবের একটা ঘোড়ার নাম হচ্ছে নাইট। তো এইভাবে এই বাক্যগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, এইগুলো রুলগুলো পড়বেন, মাত্র 30 মিনিট সময় লাগবে নাম্বার এবং জেন্ডারের এই রুলগুলা পড়তে। এখন দেখবো আমরা কেস। কেস শব্দের অর্থ হচ্ছে কারক। কেস শব্দের অর্থ কি বলেন? কারক। এই কারকটা কেমন? মিমাপা বা ইয়াসিন ভাই একটু বলেন তো, কারক সম্পর্কে কারো কোনো ধারণা আছে?
না স্যার পড়ছে না, মনে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি এখন পড়াই দিব, খুব ভালোভাবে পড়াই দিব, কোনো সমস্যা নাই। ইয়াসিন ভাই বলতে পারবেন কারক কেমন হয়? আগে তো ভুলে গেছি। হুম, ভুলে গেছেন, আমি আবার পড়াই দিচ্ছি, দেখেন খুব ভালোভাবে পড়াই দিচ্ছি, মনে রাখবেন। কারকটা হচ্ছে কি জানেন? বাক্যের ক্রিয়াপদের সাথে, বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কি বলেছি বলেন তো? বাক্যের, অন্যান্য কাজের যে সম্পর্ক তাকে কারক বলে। থ্যাংক ইউ, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে হচ্ছে কারক বলে। দেখেন সেন্টেন্সের কোনো নাউন বা প্রোনাউনের সাথে, সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। তাকে কি বলা হয়? তাকে কারক বলে। যেমন যদি বলা হয় আমি স্কুলে যাই, কি বললাম বলেন? আমি স্কুলে যাই। তো এই যে বাক্যটা বললাম আমি স্কুলে যাই, তাই না? আমি স্কুলে যাই, এখানে দেখেন স্কুলে যায় কে? আমি, বা যদি বলি করিম স্কুলে যায়, করিম স্কুলে যায়, তাহলে এখানে যাওয়া কাজটা কে করে? করিম করে না? এই করিমের সঙ্গে স্কুলের এবং যাওয়ার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে বলা হচ্ছে কারক। এই সম্পর্কটাকে কি বলা হচ্ছে? কারক। এই জন্য বলা হচ্ছে সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে এই সম্পর্ককে কারক বলে। কেস, ইংরেজিতে কেসটা না পারলে আমরা স্পোকেন ইংলিশে বিশেষ করে প্রোনাউনের কেস হয় এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন আই থেকে মি হয়, আই থেকে কি হয়? মি। হি থেকে হিম, দে থেকে দেম, এই বিষয়গুলো আপনাদের খুব ক্লিয়ার করে বুঝাই দিব। তো আগে এইটুক জানেন যে সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক তাকে কেস বলে। ইংরেজিতে নাউন বা প্রোনাউনের সাধারণত কেস 5 রকমের হয়। দেখেন নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, ভকেটিভ কেস, আরেকটা রয়েছে ডেটিভ কেস। কি আছে বলেন? ডেটিভ কেস। এই কেসগুলা কিন্তু, তো এই ডেটিভ কেসটা আমাদের বেশি লাগে না, এটা পরে দেখাচ্ছি, আগে বাংলাগুলো জানি। নমিনেটিভ কেস অর্থ হচ্ছে কর্তৃকারক। নমিনেটিভ কেস কি হবে বলেন? কর্তৃকারক। অবজেক্টিভ কেসের অর্থ হচ্ছে কর্মকারক। মনে রাখবেন বাংলাগুলো, সব প্রয়োজনে লিখে রাখেন, আমার ক্লাস করার সময় পাশে খাতা এবং কলম নিয়ে বসবেন, দেখবেন অনেক কাজে দিবে। তো বলা হচ্ছে যে নমিনেটিভ কেস কর্তৃকারক, অবজেক্টিভ কেস কর্মকারক, পজিটিভ কেস সম্পর্কবাচক কারক, সম্বন্ধবাচক, আর ভকেটিভ কেস, ভকেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বোধন। এই 3 নম্বরে পজিটিভ কেসের অর্থ হচ্ছে সম্বন্ধ মানে সম্পর্ক কারক, কেস মানে কারক। আর ভকেটিভ কেস মানে হচ্ছে সম্বোধন কারক। কাউকে ডেকে যখন কোনো কিছু বলা হয়, কাউকে ডেকে যখন কোনো কিছু বলা হয় যে করিম এদিকে এসো তো, আমার কাছে কাজে একটু হেল্প করো, এই যে করিমকে ডাকলাম, ওহে করিম তুমি এইদিকে এসো, এই ওহে করিম এইটা হচ্ছে ভকেটিভ কেস। এখন আমরা একটু ভিতরে যাই, এই বিষয়গুলো দেখেন, এগুলা কিন্তু আপনারা ওইভাবে কোনো অনলাইন কোর্সে ভর্তি হবেন, দেখবেন শুধু স্পোকেন রুল করাবে, গ্রামার শিখাবে। এই যে প্রাইমারি লেভেলের যে বিষয়গুলা বা প্রি প্রাইমারি বেসিকের যে জায়গাগুলা, এইগুলা কিন্তু আপনাদেরকে ওইভাবে কেউ বুঝাবে না, কেউ জানাবে না। অনেক কষ্ট করে যারা এখানে টিউশনি করেছেন জীবনে কখনো বুঝতে পারেন পড়াতে কত কষ্ট হয়, তাই না? এবং অনেক কষ্ট করে এই বিষয়গুলো আপনাদের বুঝাচ্ছি, যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝলে প্রশ্ন করবেন। আমি আবারও বলছি না বুঝলে প্রশ্ন করবেন, কিন্তু কখনো না বুঝে এইগুলো স্কিপ করে চলে যাবেন না, জীবনে এইগুলো আর শেখার সুযোগ পাবেন না। মানুষ জ্ঞান অর্জন করতে পারে ক্লাস 8 পর্যন্ত, 9-10-এ উঠলে তখন আমাদের শুধু মাথায় চিন্তা থাকে কিভাবে A+ পাইবো, গোল্ডেন A+ পাইবো। ইন্টারমিডিয়েটে উঠলে তখন চিন্তা থাকে কিভাবে ভালো ভার্সিটিতে চান্স পাবো, ভার্সিটিতে চান্স পাইলে চিন্তা থাকে কিভাবে ভালো চাকরি পাবো। তখন কিন্তু এইগুলো পড়ার আপনি আর সুযোগ পাবেন না। অতএব এইগুলা এখন ভালোভাবে শেখেন, পরবর্তী জেনারেশন কাউকে শিখাতে পারবেন, এই ভাষাটা আপনার জীবনের একটা সম্পদ হিসাবে কাজ করবে। ইয়াসিন ভাইয়া বুঝতে পারছেন? জি আচ্ছা, তো দেখেন, স্যার, এইগুলা আমি বুঝতে পারতেছি না, মানে কেমন। হ্যাঁ তা প্রশ্ন করবেন, আমি কিন্তু প্রশ্ন করছেন না। এগুলো বলা হচ্ছে কারক, কেস, ইংরেজিতে বলে কেস, বাংলায় বলে কারক। সেন্টেন্সে মানে বাক্যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক সেই সম্পর্ককে কেস বলে। এতটুকু কি বুঝতে পারছেন? জি, এইটুকু বুঝছি। অর্থাৎ আবারও দেখেন, আপনি তো প্রশ্ন করবেন, হ্যাঁ আপনি, এখানে পার্সোনাল ব্যাচে আমরা সবাই মানে 2 জনই রয়েছি,
এখানে পার্সোনাল বেসে পার্সোনাল টাকা দিয়ে পড়তেছে, আপনি প্রশ্ন করবেন, আপনি আমাকে দিয়ে পরিশ্রম করাবেন, আমি এতে বিন্দু মাত্র অখুশি হব না, বরং খুশি হব, কিন্তু প্রশ্ন না করলে আমি অখুশি হব। বলছে সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের সাথে, কিসের সাথে বলেন, নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে কেস বলে। ইংরেজিতে নাউন বা প্রোনাউনের কেস সাধারণত 5 প্রকার। ওই যে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক থাকে, এই সম্পর্কটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলেন? 5 ভাগে। যেমন দেখেন, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, ভোকেটিভ কেস, এই 4 প্রকার। নিচে রয়েছে ডেটিভ কেস। তো এই নামগুলো মনে রাখেন, বাদ বাকিগুলো আমি দায়িত্ব নিয়ে বুঝাই দিব। প্রথমে দেখবো হচ্ছে নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসের অর্থ হচ্ছে কর্তৃকারক। কি বললাম বলেন? অর্থাৎ কর্তৃকারক। কর্তৃ মানে হচ্ছে কর্তা। যেমন প্রত্যেকের মা বাবা বেঁচে আছে, আছে মনে হয়, তাহলে দেখবেন বাড়িতে বাড়ির কর্তা কিডা? বাবা না? বাবা। তাহলে একটা বাক্যে যে ব্যক্তি কাজটি করে, যেমন দেখেন নমিনেটিভ কেস, এখানে যদি বলি এই একটা বাক্য লিখেছি, অরিন গোস টু স্কুল। অরিন হচ্ছে একজনের নাম, অরিন স্কুলে যায়। আচ্ছা, স্কুলে যাওয়া কাজটা কার দ্বারাই সম্পন্ন হয় বলেন তো? অরিন। তো এই বাক্যের মালিক হচ্ছে অরিন, এই জন্য এই বাক্যের কর্তা অরিন, এই জন্য এটাকে বলা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ নমিনেটিভ কেস। এটুকু কি বুঝতে পেরেছেন? এইটাকে নমিনেটিভ কেস বলে, অর্থাৎ কোন বাক্যের যে মালিক যে কাজটা করে সরাসরি, করিম ভাত খায়, সুমন ফুটবল খেলে, রনি গান গায়, হ্যাঁ, মিম ছবি আঁকে, তাহলে এই কাজগুলো কে করতেছে? মিম, সুমন, রহিম, করিম। তাহলে এইগুলো হচ্ছে নমিনেটিভ কেস। আমি একেবারে যতটুক জানি ভেঙে উজাড় করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনাদের এগুলো বুঝতে হবে, কিভাবে এগুলো করবেন, কিভাবে এগুলো সমাধান করবেন, আমি সব পথ দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। নমিনেটিভ কে পেতে হলে ক্রিয়াকে কে, হু দ্বারা বা হট দ্বারা প্রশ্ন করতে হয়। কোনো বাক্যে নমিনেটিভ কেসকে খুঁজে পেতে হলে ওই বাক্যের ক্রিয়াকে, কাকে বলেন? ক্রিয়াকে হু, হু অথবা হট দ্বারা প্রশ্ন করবেন ক্রিয়ার কাছে। এখানে অরিন গোজ টু স্কুল, এই গোজ হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াকে প্রশ্ন করেন তো হু দ্বারা, দেখবেন পেয়ে যাবেন নমিনেটিভ কেস। হু গোজ টু স্কুল, উত্তর আসবে অরিন গোজ টু স্কুল। অরিনটা হচ্ছে এখানে নমিনেটিভ কেস। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ কর্তা মানে ক্রিয়াকে প্রশ্ন করবেন হু অথবা হট দ্বারা। তো এখানে হট দ্বারা প্রশ্ন করলে উত্তর মেলে না, হু দ্বারা প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে কে যায়, অরিন যায়। আচ্ছা, এইটা গেল নমিনেটিভ কেস। আচ্ছা, এরপর দেখব নমিনেটিভের পরে দেখব হচ্ছে, আচ্ছা নমিনেটিভ কেস, এরপর দেখব অবজেক্টিভ কেস। দেখেন, নমিনেটিভ কেসের পরে দেখব অবজেক্টিভ। এই যে অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসের অর্থ হচ্ছে কি কর্মকারক। কর্মকারক, আমরা আগে কর্ম চিনব। যেমন একটা বাক্য আমি এখানে লিখলাম, আই ই এ টি, আই ইট রাইস, আর আই সিই। একটা বাক্য লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, এখানে কর্ম কোনটি বলেন তো? এই বাক্যে অবজেক্ট বা কর্ম কোনটা? রাইট। রাইস, ধন্যবাদ। তাই এই রাইসটাকেই বলা হচ্ছে অবজেক্টিভ কেস। এই রাইসটা যেহেতু কর্ম, আর এই কর্মের ইংরেজি হচ্ছে অবজেক্ট, আর এই কেসটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কেস। বুঝতে পেরেছেন? আমি আবার বুঝাই, দেখেন, যখন কোনো নাউন বা প্রোনাউন, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। দেখেন, কোনো নাউন বা প্রোনাউন, আই ইট রাইস, এই রাইসটা তো নাউন, এটা তো আমরা জানি, রাইস মানে ভাত, একটা জিনিসের নাম। কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? তাহলে এই যে রাইস, এইটা যখন অবজেক্ট বা কর্ম হিসাবে বসবে তখন তাকে অবজেক্টিভ কেস বলবে। তখন তাকে কোন কেস বলবে? অবজেক্টিভ কেস বলবে। অবজেক্টিভ কেস বলবে। যেমন দেখেন, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভ কেসকে পেতে হলে ক্রিয়াকে হুম অথবা হট দ্বারা প্রশ্ন করতে হয়। ক্রিয়াকে হুম অথবা হট দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন রহিম রিডস এ বুক, এইখানে এই বুক
এটা হচ্ছে অবজেক্ট, আপনি বুঝতে পারতেছেন, কিন্তু কিভাবে বের করবেন? এই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে হুম দ্বারা অথবা হট দ্বারা। তো এখানে হুম দ্বারা প্রশ্ন করলে মিলবে না, হট দ্বারা প্রশ্ন করতে হবে। রহিম কি পড়ছে? উত্তর হবে রহিম বই পড়ছে। রহিম কি পড়ছে? এটার উত্তর কি হবে? রহিম বই পড়ছে। রহিম কি পড়ছে? রহিম বই পড়ছে। এই যে কথাগুলো আমি বললাম, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে হুম দ্বারা অথবা হট দ্বারা, তাহলে যে উত্তর স্যার এটার ইংলিশটা কি হবে? রহিম হোয়াট দ্য হোয়াট না না, তাহলে এখানে প্রশ্ন করেন হোয়াট ডাজ রহিম রিড। হোয়াট ডাজ রহিম রিড, এই ভার্বকে প্রশ্ন করেন রহিম কি পড়ে? উত্তর আসবে রহিম বই পড়ে। রহিম কি পড়ে? রহিম বই পড়ে। এই জন্য এই যে রহিম রিডস এ বুক, রহিম কি পড়ে? রহিম বই পড়ে। তাহলে এই রিড কে প্রশ্ন করেন হট দ্বারা। হট ডাজ রহিম রিড, রহিম কি পড়ে? উত্তর আসবে বই পড়ে। আর আগের বাক্যে প্রশ্ন করেছিলাম কে স্কুলে যায়, হট দ্বারা। এই ভার্বকে প্রশ্ন করেছিলাম কে স্কুলে যায়, উত্তর আসবে অরিন স্কুলে যায়। অরিন ছিল এখানে নমিনেটিভ কেস বা কর্তৃকারক। আর এখন আমরা অবজেক্টিভ কেস বের করব। রহিম কি পড়ে? উত্তর আসবে রহিম বই পড়ে। বইটা হচ্ছে এখানে অবজেক্টিভ কেস। কেস ভালোভাবে না বুঝলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক দুর্বল থেকে যেতে হবে। কেসটা খুব ভালোভাবে বুঝতে হবে, 4 প্রকার কেস খুব ভালো করে শিখতে হবে। অর্থাৎ মনে রাখবেন, বাক্যের ভার্বকে হুম দ্বারা অথবা হট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, হুম দ্বারা এবং হট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে ওইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর ওইটাকে বলা হয় অবজেক্টিভ কেস। আরো ক্লিয়ার করে দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে খাওয়াকে প্রশ্ন করেন, এই খাওয়াকে প্রশ্ন করেন ইটকে কিভাবে? আই ইট রাইস, তাই না? তাহলে এই খাওয়াকে প্রশ্ন করেন আমি কি খাই। আর হুম মানে হচ্ছে কাকে, কিন্তু এখানে যদি বলে আমি কাকে খাই, উত্তরটা মিলবে না। কিন্তু এখানে হট দ্বারা প্রশ্ন করতে হবে আমি কি খাই, উত্তর আসবে আমি ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এই ভাতটা হচ্ছে এখানে অবজেক্টিভ কেস। অনেক ভেঙে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। অবজেক্টিভ কেসের পরে এরপর দেখবো পজিটিভ কেস। এই পজিটিভ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। পজিটিভের শব্দের অর্থ কি বলেন? সম্পর্ক। সম্পর্কবাচক কারক। অবজেক্টিভ কেসের অর্থ হচ্ছে সম্পর্কবাচক কারক। অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায় যে কারকের মাধ্যমে, তাকে পজিটিভ কেস বলে। তাকে কোন কেস বলে? পজিটিভ কেস বলে। ভালো করে শুনবেন, সম্পর্ক। যেমন এখানে একটা রয়েছে দিস ইজ রহিমস বুক, এটা রহিমের বই। এটা কার বই বলেন? রহিমের বই। আচ্ছা, এই এই বইয়ের মালিক কে? রহিম। অর্থাৎ বইয়ের সঙ্গে রহিমের একটা সম্পর্ক আছে। এই বইটার মালিক, এই বইটা কিনেছে রহিম। এই যে একটা মালিকানার সম্পর্ক, এই সম্পর্ককে বলা হচ্ছে সম্পর্ক কারক। তা সম্পর্ক কারক বলা যায় না, একটু ভালো বাংলায় বলা হচ্ছে সম্বন্ধবাচক কারক। এই যে অধিকার সম্বন্ধ, এই বইয়ের অধিকার। আমি একটা বাড়ি তৈরি করেছি ঢাকা শহরে, 10 তলা বাড়ি। ওই বাড়ির মালিক হচ্ছে আমি, ওখানে আমার অধিকার রয়েছে। ইচ্ছা করলে ওই বাড়ি থেকে আমি কাউকে নামিয়ে দিতে পারি, আবার কাউকে রাখতেও পারি। এই যে সম্পর্ক বা সম্বন্ধ বা অধিকার, এই অধিকারটাকে বলা হচ্ছে পজিটিভ কারক, পজিটিভ কেস। অর্থাৎ বাংলায় বলে সম্বন্ধবাচক কারক, আর ইংরেজিতে বলে পজিটিভ কেস। যেমন অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায় এটি কার, এটি মূলত কার। এই কার প্রশ্নের উত্তর যখন বের করা হয় তখন তাকে বলা হয় পজিটিভ কেস। তখন তাকে কি বলা হয় বলেন? পজিটিভ কেস। এই পজিটিভ কেসটা আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ পজিটিভ কেসটা না বুঝলে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস বা রয়ের, যেমন এই দেখেন দিস ইজ রামস বুক, এটি রামের বই। দেয়ার আর শেক্সপিয়ার্স প্লে, সেখানে শেক্সপিয়ারের নাটকগুলো আছে। দেয়ার আর, দেয়ারের ব্যবহার শিখিয়েছিলাম মনে আছে? আছে নাই ছিল ছিল না, এগুলো থাকলে দেয়ার দিয়ে উত্তর করতে হয়। যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। শেক্সপিয়ারের নাটক, শেক্সপিয়ার্স প্লে, এই দেখেন শেক্সপিয়ারের পরে অ্যাপোস্ট্রফি এস বসেছে। তারপরে কার বই? দিস ইজ রামস বুক, কি হবে বলেন? দিস ইজ রামস বুক। তো এই যে রামের বই, শেক্সপিয়রের নাটক, এইগুলাই কিন্তু মূলত
পজিটিভ কেস, সম্বন্ধ সূচক কারক। যদি বলা হয় দিস ইজ মাই পেন, এখানে মাইটা হচ্ছে পজিটিভ কেস, এটি আমার কলম। দেখেন এখানে আমি একটু লিখে ফেলি, THIS, দিস ইজ MY, মাই, BOOK, দিস ইজ মাই বুক। কি লিখলাম? দিস ইজ মাই বুক, This is my book. এটা আমার বই। দেখেন এখানে একটা মালিকানা এসে যাচ্ছে, বইটা কার? আমার। মনে রাখবেন এই পজিটিভ কেসে সবসময় একটা র থাকবে। শেক্সপিয়র প্লে, শেক্সপিয়রের নাটক, রামস বুক, রামের বই, রামের লিখতে গেলে দেখেন শেষে একটা র এসেছে। অর্থাৎ মনে রাখবেন কোন জিনিসের সাথে কোন জিনিসের যখন সম্পর্ক থাকবে ওই সম্পর্কটাকে বলা হয় পজিটিভ কেস। সম্পর্কটাকে কি বলা হয়? পজিটিভ কেস। এরপর একটা দেখবো, এরপরটা দেখবো হচ্ছে ভকেটিভ কেস। কি বলবো বলেন? ভকেটিভ কেস। ভকেটিভ শব্দের অর্থ হচ্ছে, আমি বলেছিলাম সম্বোধন। সম্বোধন মানে হচ্ছে কাউকে কোনো কিছু ডেকে কোনো কিছু বলাকে ভকেটিভ কেস বলে। কাউকে কোনো কিছু ডাকা, যেমন আপনার কাছের থেকে একটু দূরে রহিম দাঁড়িয়ে আছে, তো আপনি রহিমকে ডাকছেন, রহিম বা রহিম ভাইয়া এইদিকে আসেন, আমাকে একটু হেল্প করেন। এই যে রহিমের নাম ধরে আমি ডাকলাম, রহিম ভাইয়া এইদিকে আসেন, আমাকে একটু হেল্প করেন, এই যে কারণ নাম ধরে ডাকছি, গো দেয়ার, সেখানে যাও। আপনাকে আমি একটা কমেন্ট করছি, আদেশ করছি, সেখানে যাও। হুম। তারপর বলা হচ্ছে মে আই কাম ইন স্যার, অনুমতি চাওয়া হচ্ছে, স্যার আমি কি ভিতরে আসতে পারি? তো এই যে কথাগুলা, এই যে কাজগুলা, এইগুলা হচ্ছে ভকেটিভ কেস। এগুলো কোন কেস হবে বলেন? ভকেটিভ কেস। হ্যাঁ, ভালোভাবে মনে রাখবেন। Positive case. করিম ওইদিকে যেও না, এই যে বলছি করিম ওইদিকে যেও না, এইটা হচ্ছে ভকেটিভ কেস। দেখেন উপরের সেন্টেন্স দুটিতে রহিম এবং স্যার, এই যে গো দেয়ার রহিম, মে আই কাম ইন স্যার, রহিম এবং স্যার দুটি নাউনে সম্বোধন করে কিছু বলা হয়েছে। এই যে রহিমকে বলা হচ্ছে, রহিম তুমি ওইদিকে যাও, গো দেয়ার, তুমি যাও, ওখানে যাও, দেয়ার মানে হচ্ছে সেখানে। এখানে নাউন দুটির সাথে বাক্য দুটির অংশ দুটির সাথে যে সম্পর্ক, তাই হচ্ছে ভকেটিভ কেস। এক কথায় বাক্যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন, এই দেখেন সম্বোধন যেটা বলছিলাম, অর্থাৎ কাউকে ডেকে কোনো কিছু বলা হয়, তাহলে তার কেসকে ভকেটিভ কেস বলা হয়। একে নমিনেটিভ অ্যাড্রেস বা কেস অফ অ্যাড্রেসও বলা হয়। এই যে গো দেয়ার, এইটুক হচ্ছে ভকেটিভ কেস। মে আই কাম ইন স্যার, এই যে মে আই, এইটুক হচ্ছে ভকেটিভ কেস। এই দেখেন ব্রাদার, কুড আই টেক ইউর পেন, ভাই আমি কি তোমার কলমটা নিতে পারি? গুড বাই মাদার, অর্থাৎ এখানে কাউকে সম্বোধন করে কাউকে ডেকে যখন কোনো কিছু বলা হবে তখন তার কেসকে ভকেটিভ কেস বলে। আজকে 3টা বিষয় দেখালাম, নাম্বার, জেন্ডার, কেস। এই শীটটা আমি পাঠিয়ে দিচ্ছি, এইগুলো আপনারা একটু দেখবেন, এইগুলো আপনারা পড়বেন। এখন আমরা আসবো টেন্স রিলেটেড কিছু ট্রান্সলেশন করার জন্য। আমরা তারপর আবার প্রয়োজনে টেন্সেও ফিরে যাব। এখানে ডে কত? ডে 1 দিছিলেন। ডে 1 দিয়েছিলাম, তাহলে ডে 1 আমরা করব, 1 এবং 2। সূর্য পূর্ব দিকে উদিত হয়, প্রথম 5টা বলেন, নির্মাপা বলেন। প্রথম পাঁচটা না, আপনি 4 নম্বর থেকে আমাদেরকে দিছিলেন। তাহলে বলতে হবে ডে 4, না না, ডে 4 না, ডে 1 এরই 4 থেকে দিচ্ছিলেন। সরি ডে 4। তাহলে বলেন তোমরা ভাগ্যবান, কি হবে? এটা কোন টেন্স? টেন্স বলেন এবং বাক্যটা বলেন। তোমরা ভাগ্যবান কোন টেন্স? তোমরা ভাগ্যবান। Sir, এটা প্রেজেন্ট টেন্স। ধন্যবাদ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে? একেবারে সহজ, বলেন। You are lucky. You are lucky. আরো ধন্যবাদ। এখানে কিভাবে করলেন বাক্যটা বলেন। জি, প্রথম সাবজেক্ট, তারপর হলো ভার্ব। ভার্বটা মানে ওই যে এখানে তো কোনো ভার্ব নাই, মানে তার জন্য আর নিয়ে আসছি। আর লাকি ওটা হচ্ছে অবজেক্ট। হুম। আর ভাগ্যবান ওটা অবজেক্টে, যে ইউ আর লাকি, ইউ আর তোমরা লাকি, তাই না? ভাগ্যবান। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখেন এই বাক্যটা তোমরা ভাগ্যবান, ইয়াসিন ভাই বলেন তো এখানে ভার্ব কোথায় গেল? তোমরা এখানে হচ্ছে প্রোনাউন, জি আর ভাগ্যবান তোমরা এখানে সাবজেক্ট, আর ভাগ্যবান অবজেক্ট। তা আমরা জানি ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, তো এখানে ভার্ব কোথায় গেল? জি, ভার্ব ওই যে অদৃশ্য, ইয়েস, ওই যে আমার মন মনের থেকে মতো কথা মানে। বলেছেন, আমি এটা ক্লাসে শিখিয়েছিলাম। এখানে ভার্বটা কিন্তু উজ্জ্ব রয়েছে, অদৃশ্য রয়েছে। অর্থাৎ বাংলাটা এইভাবে সাজাতে হবে, তোমরা হও ভাগ্যবান। এই ইজ মানে হচ্ছে অ্যাম ইজ আর, এখানে কিন্তু একটা অদৃশ্য ভার্ব লুকিয়ে আছে, ওইটা কিন্তু এখানে ধরে নিতে হবে, মনে মনে নিয়ে আসতে হবে। তোমরা হও ভাগ্যবান, ইউ আর
লাকি। যদি বলা হয় আমি ছাত্র, তো আমি তো সাবজেক্ট আর আই এম ছাত্র হচ্ছে স্টুডেন্ট। অবজেক্ট বা এখানে নাউন। তো এখানে ভার্ব কোথায় গেল? এখানে ভার্ব আসবে হচ্ছে, মনে মনে ভেবে নিতে হবে, আমি হই একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। কি বলতে হবে বলেন? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি আই এম হই স্টুডেন্ট। একজন ছাত্র। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, কি হবে? দ্য সান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য হুম, সান সেটস ইন দ্য ওয়েস্ট। ওয়েস্ট। থ্যাংক ইউ। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, ঘোড়ার কি শিং আছে? এটা কি হবে? একটু কঠিন হবে আপনাদের জি। জন্য, বলেন তো কি হবে? দ্য ঘোড়ার বা কি শিং আছে? জি, দ্য ঘোড়ার কি শিং আছে? হুম, এটা হবে হইলো দ্য হর্স, দ্য হর্স হুম। হ্যাভ হর্নস। এইটা আমি আপনাদের একটা অত্যন্ত সহজ সূত্র শিখিয়ে দিয়েছিলাম। সূত্রটা ছিল এমন, ঘোড়ার কি, সরি। শোনেন, ঘোড়ার কি শিং আছে, এইটা দিয়ে আপনি চারটে বাক্য আগে করেন, এইটার অ্যাফার্মেটিভ আগে সাজিয়ে নেন এইভাবে, ঘোড়ার শিং আছে। ও, দা হর্স, দা ডাজ হর্স। ডাজ ডাজ হ্যাঁ, ঘোড়ার দেখেন, কি শিং আছে? এই প্রথমে বাক্যগুলো, ডাজ এই হবে। বাক্যগুলো এইভাবে সাজিয়ে দেয়। ডাজ দা হুম, ঘোড়ার শিং আছে, দা হর্স হ্যাজ হর্নস, দা হর্স হ্যাজ, ঘোড়ার আছে হর্নস, হর্ন মানে শিং। হুম, আচ্ছা, ঘোড়ার শিং আছে, দা হর্স হ্যাজ হর্নস। এইবার এইটাকে যখন আমি নেগেটিভ করব, তখন এখানে ডু নট বা ডাজ নট আসবে। কেননা এখানে অনেকে হ্যাজ নট দিয়ে করে। নো, হ্যাজ তো এখানে অক্সিলারি ভার্ব না, এটা তো মেইন ভার্ব। আর যেখানে মেইন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ডু বা ডাজ আনতে হয়। মিম আপা খেয়াল করেন, যেমন বলা হয় আই ইট রাইস, এখানে কখনো নেগেটিভ এইভাবে বলা যাবে না, আই নট ইট রাইস। কেননা ইটের সঙ্গে কোনো মূল ভার্ব মানে অক্সিলারি ভার্ব নেই, এখানে করতে হবে আই ডু নট ইট রাইস। কিন্তু যদি বলা হতো আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যটাকে আপনি কোনো ডু ডাজ না এনে নেগেটিভ করা যায়, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। কেন করলেন এটা? কারণ ওই অ্যামটা হচ্ছে বি ভার্ব থেকে এসেছে, বি ভার্ব থেকে আগত। এই জন্য আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। দ্য হর্স হ্যাজ হর্ন, ঘোড়ার শিং আছে, ঘোড়ার শিং নেই। দ্য হর্স ডাজ নট হ্যাভ হর্ন, ঘোড়ার কি শিং আছে? ডাজ দ্য হর্স হ্যাভ হর্ন, ঘোড়ার কি শিং নেই? ডাজেন্ট দ্য হর্স হ্যাভ হর্ন। এই বাক্যটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার হতে পেরেছেন কি? না পারলে আবার বুঝাবো। জি। আচ্ছা, ধন্যবাদ। অর্থাৎ এই সূত্রটা মনে রাখবেন, যদি অক্সিলারি ভার্ব না থাকে বাক্যে, সাহায্যকারী ক্রিয়া অ্যাম ইজ আর ঠার এগুলো না থাকে, তাহলে সেখানে আপনাকে ডু ডাজ আনতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে, ওইটার পরে নট বসিয়ে নেগেটিভ করতে পারবেন। আবার ওইটা সবার প্রথমে এনেও আপনি ইন্টারোগেটিভ বা ওর সাথে নট যোগ করে নেগেটিভ করতে পারবেন। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? অ্যাম আই এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? অ্যাম আই এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র নই? অ্যাম নট আই এ স্টুডেন্ট। আচ্ছা, তুমি কি তাকে চেনো, এখানে বলেন কি হবে? এখানে হবে হইলো তুমি কি তাকে চিনো? হুম, ডু ইউ নো হিম। ইয়েস, ডু ইউ নো হিম। তুমি কি চা পান করো? এখানে তুমি কি চা পান করো? ডু ইউ ডু ইউ ড্রিঙ্ক টি। ইয়েস, ইয়াসিন ভাইয়ের টেন্স খুব ক্লিয়ার হয়ে গেছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার মিম আপা এখান থেকে বলেন, তোমার কি একটি পাখি আছে? 10 নাম্বার থেকে বলেন। তোমার কি একটি পাখি আছে? ইউ হ্যাভ দা ইউ হ্যাভ এ বার্ড। হুম, হুম। ইউ হ্যাভ এ বার্ড, এইটা যখন বললেন তখন হয়ে গেল, ভালোভাবে শোনেন, তোমার একটি পাখি আছে, ইউ হ্যাভ এ বার্ড। তোমার একটি, শোনেন, তোমার একটি পাখি নেই, ইউ ডু নট হ্যাভ এ বার্ড। তোমার কি একটি পাখি আছে, ওই ডুটাকে প্রথমে আনতে হবে, ডু ইউ হ্যাভ এ বার্ড, ডু ইউ হ্যাভ এ বার্ড। তোমার কি একটি পাখি আছে? তোমার কি একটি পাখি নেই? ডোন্ট ইউ হ্যাভ এ বার্ড। ভালো করে বুঝাই দিচ্ছি, খেয়াল করেন, এখানে দেখেন, তোমার কি একটি পাখি আছে, এই বাক্যটা প্রশ্নবোধকে আছে। এইভাবে করতে গেলে আপনার সমস্যা হবে। কিভাবে করবেন? আগে অ্যাফার্মেটিভে সাজাতে হবে, পজিটিভ বাক্য করতে হবে। তোমার একটি পাখি আছে, এইটা আমরা সবাই পারি। ইউ হ্যাভ এ বার্ড, তোমার একটি পাখি আছে, ইউ হ্যাভ এ বার্ড। তোমার একটি পাখি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ বার্ড, ইউ ডোন্ট হ্যাভ এ বার্ড।
আচ্ছা, এখানে ডোন্ট কেন আনলেন? কারণ দেখেন ইউ হ্যাভ এ বার্ড, এখানে একটি মাত্র ভার্ব আছে, মূল ক্রিয়া হ্যাভ। আর মূল ভার্ব থাকলে সেখানে ডু ডাজ এনে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় বা নেগেটিভ করতে হয়। ইউ হ্যাভ এ বার্ড, ইউ হ্যাভ এ বার্ড, এটা কি হবে? ডু ইউ হ্যাভ এ বার্ড? তোমার কি একটি পাখি আছে? তোমার একটি পাখি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ বার্ড। অনেকে করে দেয় এইভাবে, তোমার একটি পাখি আছে, ইউ হ্যাভ এ বার্ড। তোমার একটি পাখি নেই, ইউ হ্যাভ নট এ বার্ড। এটা তো ভুল হয়ে গেল। হ্যাভ এর পরে নট বসবে না, কারণ হ্যাভ তো এখানে মেইন ভার্ব। আমার কথাটা কি বোঝা যায়? স্যার শুনতে পেয়ে বাক্যে শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে বাক্যে যদি মেইন ভার্ব থাকে তাহলে তার সঙ্গে ডু ডাজ ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হবে। আর বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার সঙ্গে নট যোগ করে নেগেটিভ করা যায়, আর ওই বাক্যটাকে সবার প্রথমে এনে ইন্টারোগেটিভ করা যায়। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যামটা কিন্তু যদিও মেইন ভার্ব, কিন্তু অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব বি ভার্ব থেকে এসেছে। আই অ্যাম এ স্টুডেন্ট, এইটা এইভাবে করা যায়, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? অ্যাম আই এ স্টুডেন্ট। কিন্তু যদি বলা হয় আই ইট রাইস, এখানে যদি ওই নিয়মে করেন আই নট ইট রাইস হবে না, কারণ আই ইট রাইস, এই ইটটা হচ্ছে একটা মূল ভার্ব, এবং এই মূল ভার্বের পরে কখনো নট বসে না। আচ্ছা, মা একটি গল্প বলছে, এখান থেকে বলেন, কে বলবেন? মা একটি গল্প বলছে। আগে বলেন এটা কোন টেন্স, এতক্ষণ লাগলে হবে না। স্যার এটা এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হুম, মাদার ইজ এ, থ্যাংক ইউ, অনেক এটা ধন্যবাদ প্রেজেন্ট ইয়াসিন ভাইয়া, কন্টিনিউয়াস। টেন্স অনেক ভালো বুঝেছেন। মাদার ইজ টেলিং এ স্টোরি, মা একটা গল্প বলছে। কুকুরটি ঘেউ ঘেউ করছে, কি হবে? কুকুরটি ঘেউ ঘেউ করছে। হুম, কুকুরটি ঘেউ ঘেউ করছে। দা ডগ ঘেউ ঘেউ হইতাছিল বার্ক। হুম। দা ডগ উপরে ভার্ব আনতে হইব। দ্য ডগ ইজ, পজিটিভ। দেখেন দা বার্ক, বা বার্ক দা মানে হচ্ছে বার্কিং কুকুরের দা ডাক, বার্কিং বার্ক, বি এ বার্কিং আর কে, হবে বার্ক স্যার। মানে হচ্ছে কুকুরের ডাক। আর বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। তুলি একটি গান বার্কিং করছে, তুলি একটি গান করছে, কি হবে?